My dear students, welcome to your English session. I hope that you are all well by the grace of Allah. I am also well and also happy that I am able to take your class again after a long gap. From today, I hope that you will all attend the class as you attend in your classroom. Okay, never miss the class. Today our topic is transform a sentence from simple to complex. From the class, we are able to know how we can transform a sentence from simple to complex. So let's start our class. Simple to complex. Dear students, do you know what is simple sentence? Simple sentence is a sentence which has one subject and one finite verb. So we can say that the sentence which has one subject and one finite verb is a simple sentence. And what is complex sentence? Do you know? Complex sentence has two clauses. One clause is a principal clause. Another clause is a subordinate clause. So we can say that which sentence has one principal clause and one subordinate clause is a complex sentence, and the subordinate clause is connected with the principal clause with the help of a conjunction, and the conjunction is subordinate conjunction, and the conjunction is subordinate conjunction. So my dear students, we are able to know what is a principal sentence and what is a complex sentence. Now look at the whiteboard, and there are two sentences for discussion. Both sentences are started with the present participle. Both sentences are started with the present participle. What is the present participle? আমরা জানি যখন কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে তা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আমরা জেনেছি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকবে। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমি কমপ্লেক্স করব তখন আমি কি করব? তখন আমাকে প্রথম দেখতে হবে সেন্টেন্সটার দ্বারা কি সময় নির্দেশ করছে নাকি সেন্টেন্সের দ্বারা কোনো কারণ নির্দেশ করছে। যদি সময় নির্দেশ করে তখন আমাকে কমপ্লেক্স সেন্টেন্সটা অবশ্যই পয়েন্ট দ্বারা শুরু করতে হবে, আর যদি কারণ নির্দেশ করে তাহলে ওই সেন্টেন্সটা অবভিয়াসলি আমরা সিন্স বা অ্যাজ দিয়ে শুরু করতে পারি। এখন দেখো প্রথম সেন্টেন্সটা দ্বারা টাইম নির্দেশ করছে, গোয়িং হোম আই ফাউন্ড মাই মাদার ইন। We know that in a complex sentence there are two parts. One is a principal clause, another is subordinate clause. So both clause have a separate subject and verb. Both clause has a separate subject and verb. So look at the answer. The first sentence is express time. Therefore, we should start the complex sentence with a point. After that, we should use a subject. There is a subject. When I, তারপর দেখো এখানে ফাউন্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে আছে, তো এখানে যে গোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ইং ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এখানে গোয়িংটা হয়ে যাবে, গোয়িংটা পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হবে সেটা এই ভার্ব অনুসারে পরিবর্তিত হবে। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাহলে এখানেও এটা পাস্ট ফর্ম হবে। গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। When I went home, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা এই প্রিন্সিপাল ক্লজটার কোনো পরিবর্তন আমাদের করতে হবে না। I found my mother in. তাহলে কি ঘটলো? এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, ঠিক একই ভাবে এই দ্বিতীয় সেন্টেন্সটাতে দেখো, দ্বিতীয় সেন্টেন্সটাতে কি করছে? সময় না বুঝিয়ে এখানে কারণ প্রকাশ করছে।
ঠিক আছে, তাহলে কারণ প্রকাশ করছে, তাহলে তার অ্যানসারটা কি হচ্ছে as since বা as দ্বারা শুরু করতে পারি, যথারীতি আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর এখানে ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে এই কমপ্লিটিং এর আইন উঠে যায়, এটা হবে কমপ্লিটেড। when তো যথারীতি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যেমনটা বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে দুই ক্লজে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, ঠিক সেই রকম এখানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব বিদ্যমান উভয় সেন্টেন্সে, এবং একটা অংশ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয়েছে, সেই কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আরেকটা হচ্ছে সম্পূর্ণভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিয় শিক্ষার্থী আমরা জানলাম যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাকে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি। Okay, but dear students, after the first rules, I present here another rules with the two example. With the two example, if you carefully look, you find that each sentence has being. Each sentence contain a being. তো প্রিয় শিক্ষার্থীরা যদি কোনো সিম্পল সেন্টেন্স বিং বহন করে এবং তাদের উভয় অংশের সাবজেক্টটা ভিন্ন হয়, তাহলে আমরা কিভাবে তাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে ফিনাইট ভার্বটা কোন টেন্সে আছে, ফিনাইট ভার্বটা কোন টেন্সে আছে। এখন ফিনাইট ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এই বিং এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, am, এই বিং এর পরিবর্তে আমরা am, is বা are ব্যবহার করতে পারি। কি বলছি, ফিনাইট ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা বিং এর পরিবর্তে am, is, are ব্যবহার করতে পারি, আর ফিনাইট ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা was বা were ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা অবশ্যই শুরু করব, যদি কারণ প্রকাশ করে আমরা সিন্স বা অ্যাজ দ্বারা শুরু করব, এবং যদি সময় প্রকাশ করে আমরা when দ্বারা প্রকাশ করব। ঠিক প্রথম एग्जांपलটার মতই। প্রথম एग्जांपले সাবজেক্ট ছিল একটা আর এগুলোতে সাবজেক্ট হচ্ছে আলাদা আলাদা। তো প্রিয় শিক্ষার্থী দেখে নেই আমরা এটাকে কিভাবে পরিবর্তন করতে পারি। দেখো প্রথম সেন্টেন্সটা সাবজেক্ট আলাদা আলাদা, তাহলে অ্যানসার, তাহলে the water be dirty, এখানে কারণ প্রকাশ করছে, তাহলে as the সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, as the water being আছে, এখন এই কুড হচ্ছে পাস্ট ফর্ম ইন্ডিকেট করছে, তাহলে এই being এর পরিবর্তে আমরা যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাহলে আমরা এখানে was ব্যবহার করতে পারি, সাবজেক্ট প্লুরাল হলে আমরা are ব্যবহার করতাম। তাহলে কি হচ্ছে, as the water was dirty, I could not drink it. Okay, as the water was dirty, I could not drink it. পরের সেন্টেন্সের অ্যানসারটা কি হচ্ছে, তাহলে পরের সেন্টেন্সে দেখো এখানে as a grown up man, এখানে পুরো সাবজেক্ট ইন্ডিকেট করছে না, তো আমরা এই সাবজেক্টটাকে ব্যবহার করব, এবং এখানেও ফিনাইট ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাহলে এই বিংটা কি হয়ে যাবে, বা was বা were হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানেও as বসবে, as a grown up man, as a sorry, as he was a grown up man, কি হলো, as দিয়ে শুরু হলো, সাবজেক্টটা আসলো, বিং এর পরিবর্তে was বসলো, তারপরে বাকিটা বসে গেল, তারপরে যা আছে তা বসবে, তারপরে আর বাকিটা পরিবর্তন করতে হবে না। একটু কেয়ারফুলি যদি তোমরা ট্রাই করো দেখো খুব সূক্ষ্ম কিছু পরিবর্তন আছে, ততটা কঠিন নয়, এগুলো যতটা তোমরা লিখবা যতটা তোমরা পড়বা ততই সোজা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটো রুলস কমপ্লিট করলাম। প্রথম
রুলসটা ছিল প্রেজেন্ট পার্টিসিপলের উপরে, আর দ্বিতীয়টা হচ্ছে বিং এর উপরে। তো আশা করছি এগুলো তোমরা খুব ঠান্ডা মাথায় এবং বারবার চেষ্টা করবা, এবং তোমাদের পাঠ্য বই টেক্সট বই অবশ্যই তোমরা চর্চা করবা। Now dear students, look at the board. There are three sentences for our another discussion. যখন তোমরা এই সেন্টেন্সগুলোকে পড়বা তখন এখানে দেখবা এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা উদ্দেশ্য প্রকাশ করছে, কোন কাজ করার উদ্দেশ্য প্রকাশ করছে। যেমনটা ধরো, the girl sold her hair, মেয়েটা তার চুল বিক্রি করেছিল। কেন বিক্রি করেছিল? টু, এখানে টু দ্বারা কি বোঝাচ্ছে? উদ্দেশ্য বোঝাচ্ছে। বাই এ গিফট ফর হার হাজবেন্ড। তাহলে এখন দেখো প্রথম অংশটা কি করতেছে এবং দ্বিতীয় অংশটা কি করতেছে। যখন তুমি কেয়ারফুলি পড়বা তখন তুমি নিজেই বুঝতে পারবা। দ্য গার্ল সোল্ড হার হেয়ার, মেয়েটা তার চুল বিক্রি করেছিল। তার চুল বিক্রি করার উদ্দেশ্য কি ছিল? তার হাজবেন্ডের জন্য একটা গিফট কিনবে। তারপরে দেখো দ্বিতীয় সেন্টেন্সটা, উই ইট ইন অর্ডার টু লিভ, আমরা কেন খাই? আমরা বাঁচার জন্য খাই। তাহলে এখানেও একটা উদ্দেশ্য প্রকাশ করছে। তারপরে এখানে দেখো, দ্য বয় ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু প্রসপার ইন লাইফ, এখানে দেখো এখানেও বালকটা কঠোর পরিশ্রমের উদ্দেশ্য প্রকাশ করছে। তবে এখন দেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্স উদ্দেশ্য প্রকাশ করে, যদি কোনো সিম্পল সেন্টেন্সের দ্বারা উদ্দেশ্য প্রকাশ পায় এবং ওই সেন্টেন্সে টু থাকে, ইনফিনিটিভ টু থাকে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে তুমি অবশ্যই ওই সেন্টেন্সে ওই টু এর পরিবর্তে অথবা ইন অর্ডার টু এর পরিবর্তে সো দ্যাট ব্যবহার করবা। দেখো হয়তো বুঝতে পারো নাই আমি যেটা বলছি। যেমন ধরো এখানে টু আছে, এই টু এর পরিবর্তে তুমি কি ব্যবহার করবা? সো দ্যাট ব্যবহার করবা। ইন অর্ডার টু এর পরিবর্তে কি করবা? সো দ্যাট ব্যবহার করবা। তারপরে দেখো এই ইন অর্ডার টু এর পরিবর্তে কি করবা? সো দ্যাট ব্যবহার করবা। ওকে, তুমি সো দ্যাট ব্যবহার করলা। এরপরে কি করতে হবে দেখো, তার মানে হচ্ছে এখানে টুটা থাকবে না, ইন অর্ডার টু ও থাকবে না, আর এই ইন অর্ডার টু ও থাকবে না। তাহলে কি এতটুকু না? এই সো দ্যাট এর পরে তোমাকে যা করতে হবে, তাহলে সে এখানে আবার তোমাকে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে তোমাকে অবশ্যই সাবজেক্ট ব্যবহার করতে হবে এরকম। তার মানে হচ্ছে ডট ডট ডট, রুলসটা দেখো, ডট 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 সো দ্যাট প্লাস সাবজেক্ট। এই সাবজেক্টটা কোথা থেকে আসবে? সেন্টেন্সের প্রথম অংশের সাবজেক্ট অনুসারে ওখানে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। প্রথম অংশের যদি নাউন থাকে তাহলে আমরা ওখানে সাবজেক্ট হিসেবে ওই নাউনটার প্রোনাউন ব্যবহার করব, সাবজেক্ট ব্যবহার করলাম। তারপরে প্রথম অংশের টেন্স অনুসারে এখানে দেখো এটা সোল্ড পাস্ট ফর্মে আছে, ইট প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? তারপরে আছে কি? ওয়ার্ক, এটা পাস্ট ফর্মে আছে। তার মানে প্রথম অংশের টেন্স অনুসারে আমরা এখানে ক্যান, কুড অথবা মে, মাইট ব্যবহার করব। ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যা যা আছে শেষ করে, যদি আর কিছু থাকে আমরা এটা শেষ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা মুখস্থ করে ফেলবা। রুলসটা কি বলছে? সো দ্যাট এর পরে অবশ্যই সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্টটা কোথা থেকে আসবে? সেন্টেন্সের প্রথম অংশ থেকে আসবে। তারপরে কি করতে হবে? প্রথম অংশের টেন্স অনুসারে সেখানে ক্যান, কুড, মে, মাইট এগুলো আমরা ব্যবহার করব। অবশ্যই ক্যান, কুড, মে, মাইট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও উই answer that. Look at the first sentence. I write its answer. তারপরে দেখো, the girl sold her hair so that, এই যে so that ব্যবহার করলাম কার পরিবর্তে? টু এর পরিবর্তে। so that এরপরে সাবজেক্ট ব্যবহার করব। the girl এর প্রোনাউন কি হবে? she. so that she, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাহলে এটা হবে could, so that she could। তারপরে হচ্ছে buy, could এর পরে অবশ্যই ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে, so that she could buy a
gift for her husband. তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পারছো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু থাকে এবং ওই টু দ্বারা যদি উদ্দেশ্য প্রকাশ পায়, টু এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব। তারপরে প্রথম অংশের সাবজেক্ট অনুসারে আমরা সাবজেক্ট নিয়ে আসব, আর প্রথম অংশের টেন্স অনুসারে আমরা ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করব। তো আশা করছি এই সেন্টেন্সটার অ্যানসার তোমরা বুঝতে পারছো। এখন দ্বিতীয় সেন্টেন্সটার অ্যানসার করব। দ্বিতীয় সেন্টেন্সটার অ্যানসারটা কি? ইন অর্ডার টু এর পরিবর্তে এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। অ্যানসার we eat so that, যেহেতু আমরা বাঁচতে পারি মে, so that we may, সাবজেক্ট এটা প্রোনাউন, তো এখানে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, so that we may live। ওকে, হয়ে গেল। এরপর তৃতীয় সেন্টেন্সটা দেখো, the boy worked hard in order to prosper in life। এটা ঠিক এই নাম্বারটার মতোই, the boy worked hard so that he could prosper in life, so that he could prosper in life। আশা করছি তৃতীয় এক্সাম্পলটাও তোমরা বুঝতে পারছো। My dear students, we come to rules number 4. Here I also present 3 sentences for our practice. In every sentence we find in spite of, in spite of, in spite of. Dear students, you should remember, if a simple sentence starts with in spite of, you should use though or although at the beginning of a complex sentence. Okay, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ দ্বারা শুরু হয়, ওই সেন্টেন্সটাকে যদি তুমি কমপ্লেক্স করতে চাও, তুমি অবশ্যই সেন্টেন্সটাকে দো বা অলদো দ্বারা শুরু করবা। দো বা অলদোর পর তুমি সাবজেক্ট ব্যবহার করবা, ওই সেন্টেন্সের যে সাবজেক্টটা ছিল ওই সাবজেক্টটাই তুমি ব্যবহার করবা। এরপরে তুমি ভার্ব ব্যবহার করবা। মনে রাখবা, সিম্পল সেন্টেন্সটা যদি ইন স্পাইট অফ দ্বারা শুরু হয়, তাহলে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সটা দো বা অলদো দ্বারা শুরু করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সটা তোমাকে দো বা অলদো দ্বারা শুরু করতে হবে, এবং দো বা অলদোর পরে তুমি সাবজেক্ট বসাবা, সাবজেক্টের পরে তুমি ভার্ব বসাবা, এরপরে বাকিটা শেষ করবা। তো দেখি আমি এগুলোর অ্যান্সার সরাসরি করে দেই। এটা বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হবে না, আর এটা পরীক্ষায় অনেক আসে। তো প্রথম সেন্টেন্সে অ্যানসারটা আমরা দেখি। তাহলে এখানে যেটা বলেছিলাম, এর অ্যানসারটা কি হবে? ইন স্পাইট অফ, অ্যানসারটা এখানে লিখে দিই, জায়গা কম আছে, এখানে লিখে দিই। তাহলে কি হচ্ছে দেখো, দো, দো, তারপরে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্টিভ ফর্মে চলে আসবে দো দ্য গার্ল, দ্য গার্ল, দো দ্য গার্ল, সাবজেক্ট এখানে আছে, সাবজেক্টটা বসেছে দো দ্য গার্ল। তারপর যেমনটা বলেছি, এটা ভার্ব বসাতে হবে ওয়াজ ইন্টেলিজেন্ট, আই এম ইন্টেলিজেন্ট, দো দ্য গার্ল ওয়াজ ইন্টেলিজেন্ট, দো দ্য গার্ল ওয়াজ ইন্টেলিজেন্ট। এরপরে তুমি কি করবা? এরপরে তুমি পরের অংশটা তুমি হুবহু বসাই দিবা, দ্য গার্ল, হি, শি। তাহলে এখানে সাবজেক্টটা তো প্রথমে চলে আসছে, তাহলে এখন তুমি শি ব্যবহার করবা। তো প্রিয় শিক্ষার্থী, এর অ্যানসারটা আমি লিখে দিচ্ছি, দো দ্য গার্ল। তাহলে এই সাবজেক্টটা কোথায় থেকে আসলো? এই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা এখানে লেখা হলো। তারপরে কি বলছে? একটা এই ভার্ব বসাতে হবে, এখানে কোনো ভার্ব নাই, তো ভার্ব হিসেবে অবশ্যই আমাকে অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। এখন এম ইজ আর, ওয়াজ আর, কোডটা ব্যবহার করব। এখানে যেহেতু কুড আছে, আমাকে অবশ্যই ওয়াজ ব্যবহার করতে হবে, যেহেতু গার্লস হচ্ছে সিঙ্গুলার। দো দ্য গার্ল ওয়াজ ইন্টেলিজেন্ট, তারপর যেহেতু আমরা নাউনটা ব্যবহার করে ফেলেছি, তাই গার্লসের প্রোনাউন শি would not shine in life, shine in life। এরপরে দেখো বি নাম্বারটা আর সি নাম্বার, এ নাম্বার বি নাম্বার একই, তোমরা একটু করে নিবা, আশা করছি পারবা। এন্ড সি নাম্বারের অ্যানসারটা দেখো। সি নাম্বারে একটা নতুন জিনিস যোগ হয়েছে, এখানে হ্যাভিং আছে। এর আগে আমরা সেন্টেন্সগুলোতে যখন বিং পেয়েছি, এম ইজ আর, ওয়াজ আর ব্যবহার করেছি, তাহলে আর হ্যাভিং যদি থাকে তাহলে আমাদেরকে হ্যাভ, হ্যাজ
বা হ্যাড ব্যবহার করতে হতে পারে। তাহলে এখানে কি ব্যবহার করব? তো যথারীতি আগে সাবজেক্টটা ব্যবহার করব, দো ব্যবহার করব। দো দেখো, in spite of having varsity says he lives a poor life. Though he lives, তাহলে has, though he has, তাহলে lives যেহেতু ভার্বের সাথে as আছে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে আছে। though he has, তারপর কি হবে? has ভার্স reaches, having এর পরিবর্তে has টা বসলো, ভার্স reaches, he lives a poor life. ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, যেমনটা বললাম, ইনস্পাইট অফ দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় তাকে কমপ্লেক্স করার জন্য অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সটা দো দিয়ে শুরু করব, এরপরে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, তারপর যথারীতি আমাদেরকে ভার্ব বসাতে হবে। এছাড়াও আরেকটা জিনিস যেটা জানলাম, হ্যাভিং যদি থাকে আমাদেরকে অবশ্যই টেন্স অনুসারে হ্যাভ, হ্যাজ বা হ্যাড বসাতে হতে পারে, বসাতে হবে। তো আমাদের 4 নম্বর রুলসটাও গেল। আশা করছি 4 নম্বর রুলসটা খুব সহজেই তোমরা মনে রাখতে পারবা। এবার আসো 5 নম্বর রুলসটা আমরা করি। এটা একটু জটিল হবে, তো খুব খেয়াল করে যদি পড়ি আমাদের সমস্যা হবে না। My dear students, in rule number 5 you find here also a present participle. You also find here a present participle, but the present participle is situated after the object. But the present participle is situated after the object. তার মানে কি প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল পাচ্ছি, কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলটার অবস্থানটা কোথায় দেখতে পাচ্ছি? এখানে দেখো, এইখানে একটা সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে, এরপর যথারীতি অবজেক্ট বিদ্যমান, এই অবজেক্টের পরে আছে। এরকম সিচুয়েশনে যদি কোনো সিম্পল সেন্টেন্স পাও, তুমি কমপ্লেক্স করার সময় অবশ্যই এখানে রিলেটিভ প্রোনাউন তোমাকে ব্যবহার করতে হবে। রিলেটিভ প্রোনাউন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে যে রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে হু অথবা হুইচ অথবা দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। যদি এরকম থাকে, যদি কোনো এর আগে যে প্রথম যে সেন্টেন্সটা দিয়েছিলাম ওই সেন্টেন্সটা শুরু হয়েছিল প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আছে, সেই প্রেজেন্ট পার্টিসিপলটা আছে অবজেক্টের পরে, অবজেক্টিভ ফর্মে বা অবজেক্টের পরে। এরকম সিচুয়েশনে যদি তোমরা পাও, তোমাদেরকে অবশ্যই কি করতে হবে? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এখন এই রিলেটিভ প্রোনাউনটা আমরা কিভাবে ব্যবহার করব আমাদের জানতে হবে। এই রিলেটিভ প্রোনাউনটা অবশ্যই আমরা অবজেক্টের পরেই ব্যবহার করব, অবজেক্টের পরেই ব্যবহার করব। সেটা কিভাবে? অ্যানসার দেখলে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। দেখো অ্যানসার, আই স এ বার্ড। তাহলে এখানে আমি কি দেখেছি? পাখি দেখেছি। তাহলে পাখি হচ্ছে কোনো ব্যক্তি নয়, তাহলে ব্যক্তি না হলে আমরা হুইচ ব্যবহার করতে পারি, হুইচ। তারপরে হুইচের পরে অবশ্যই আমাদেরকে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে? যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে হুইচ ওয়াজ, ভার্ব হচ্ছে সেগুলো, এই কারণে আমরা ওয়াজ ব্যবহার করলাম। আই স এ বার্ড হুইচ ওয়াজ, তারপরে বাকি অংশ ফ্লাই ইন দা স্কাই গেল। তাহলে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা আমরা শিখতে পারলাম, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, তারপর দ্বিতীয়টার অ্যানসারটা দেখলে আশা করছি ক্লিয়ার হবে। আই একই রকম, তো আই স এ প্রসেশন, which এবার দ্যাট তোমরা দিতে পারো, যেটা দাও সেটা দিতে পারো। তো এখানে দ্যাট দিই, দ্যাট, তারপরে আই স, তাহলে এখানে একই ভাবে পাস্ট টেন্স আছে, দ্যাট ওয়াজ পাসিং in the street. Okay, in the street. তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করবা। যদি প্রেজেন্ট পার্টিসিপল অবজেক্টের পরে থাকে, অবশ্যই সেখানে আমাদেরকে কি করতে হবে? অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। রিলেটিভ প্রোনাউনের পরে অবশ্যই আমাদেরকে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তো 5 নম্বর রুলস গেল। এখন আসো আমরা 6 নম্বর রুলসটা দেখি।
6 নম্বর রুলসটা এই 5 নম্বর রুলসের রিলেটেড। এখন যেমনটা বলেছি 6 নম্বর রুলসটা 5 নম্বর রুলসের রিলেটেড, 6 নম্বর রুলসটা 5 নম্বর রুলসের রিলেটেড। এখন 6 নম্বর রুলসের রিলেটেড, তো পার্থক্যটা কি? এখন দেখো ওখানে অবজেক্টের পর প্রেজেন্ট পার্টিসিপল ছিল, এখানেও অবজেক্টের পর প্রেজেন্ট পার্টিসিপল আছে, কিন্তু অবজেক্ট হিসেবে যদি ব্যক্তিবাচক অবজেক্টগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। আর এই ব্যক্তিবাচক অবজেক্টগুলো অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে আরো আছে, তো মি, আস, them, him, me, us, them, him, her, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। যদি কোনো সেন্টেন্সে এই ব্যক্তিবাচক অবজেক্টগুলো পাও এবং ওইখানে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে তোমাদের অবশ্যই রিলেটিভ প্রোনাউন তো ব্যবহার করতে হবে। এই রিলেটিভ প্রোনাউনটা এদের পূর্বে ব্যবহার করবা। তারপরে কি করবা দেখো, I saw him reading a book, তাহলে অ্যানসার I saw that, আমি দেখেছি যে, তাহলে এই যে ব্যক্তিবাচক অবজেক্টটা আছে এর সাবজেক্ট হয়ে যাবে that he was reading a book। তারপরটা দেখো ঠিক একই ভাবে I saw him going to school, I saw that he was going to school। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। চলো আমরা এখন পরবর্তী রুলসে চলে যাই। Dear students, carefully follow the rules number 7. In the rules number 7, I present here two sentences. Each sentence started with without। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই 7 নম্বর সেন্টেন্সে যে উদাহরণ দুটো এখানে দেওয়া হয়েছে, উদাহরণ দুটো উইদাউট দিয়ে শুরু হয়েছে এবং এরপরে আছে ভার্বের সাথে আইএনজি, এরপরে আছে ভার্বের সাথে আইএনজি। এগুলোকে বলে উইদাউট প্লাস জিরান। এরকম যদি থাকে কোনো সেন্টেন্সে যদি উইদাউট থাকে তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং ওই সেন্টেন্সগুলোকে যদি তোমার কমপ্লেক্স করতে হয় তাহলে তুমি কিভাবে শুরু করবে? ইফ ইউ, সাবজেক্ট অনুসারে সাবজেক্ট যদি ইউ থাকে ইউ দিবা, উই থাকলে উই দিবা। আচ্ছা, তারপরে ইফ ইউ, এরপরে টেন্স ফিনিট ভার্বের টেন্স অনুসারে তুমি ডু নট বা ডাজ নট ব্যবহার করবা, ডু নট, ডিড নট বা ডাজ নট ব্যবহার করবা। তাহলে এখানে কি করবা? তাহলে এখানে হবে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে ডু হবে। ইফ ইউ ডু নট, তার মানে হচ্ছে যদি কোনো সেন্টেন্স উইদাউট প্লাস জিরান দিয়ে শুরু হয় তাহলে তুমি কি ব্যবহার করবে? ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট। উইদাউট থাকলে ইফ ইউ ডু নট, উইদাউট থাকলে ইফ ইউ ডু নট। তারপর হচ্ছে ওয়ার্কিং এর আইএনজিটা উঠে যাবে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট succeed in life, succeed in life। বি নাম্বারটাও ঠিক একই ভাবে, ইফ ইউ ডু নট ইট এ ব্যালেন্সড ডায়েট, তার মানে ইটিংটা উঠে যাবে। এখানে কি হবে? ইফ ইউ ডু নট ইট এ ব্যালেন্সড ডায়েট ইউ ক্যান নট লিভ ওয়েল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি 7 নম্বর রুলসটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে কোনো সেন্টেন্স যদি উইদাউট দিয়ে শুরু হয় সেটার কমপ্লেক্স সেন্টেন্স হবে কি? ইফ ইউ ডু নট, এবং ভার্বের সাথে আইএনজি থাকে, আইএনজি উঠিয়ে দিতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সেন্টেন্সের বাকি অংশটা লিখে শেষ করতে হবে। আরো একটি সহজ সেন্টেন্স আছে, সেটা হচ্ছে বাই প্লাস জিরান। আসো এখন এই সেন্টেন্সটা আমরা দেখি। 7 নম্বরের রুলসের মতো এটাও বাই প্লাস জিরান। 7 নম্বরে যেমন উইদাউট ছিল, উইদাউট থাকলে ইফ ইউ ডু নট, যদি বাই থাকলে ইফ ইউ, বাই থাকলে ইফ ইউ ড্রিঙ্ক, আইএনজিটা এখান থেকে উঠে যাবে। যেমনটা দেখো, ইফ ইউ ড্রিঙ্ক,
ইফ ইউ ড্রিঙ্ক ভার্বের সাথে আইএনজি ছিল, আইএনজি উঠে গেছে, মানে ইফ দিয়ে শুরু হয়েছে এটা সেন্টেন্সটা, এখানে নট বসেনি, তার মানে আগেটা ছিল ইফ প্লাস নেগেটিভ, এখানে হচ্ছে ইফ প্লাস পজিটিভ, তার মানে উইদাউট যদি হয় ইফ প্লাস নেগেটিভ, আর বাই যদি হয় ইফ প্লাস পজিটিভ। তারপর তুমি বাকি অংশ লিখে দাও, যেমন এই দেখো, ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক, you can get vitamins। ঠিক একইভাবে এখানে দাও if you work hard, if you work hard, এই বাইরের জায়গায় if you ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাকিটা লিখে দাও, if you work hard you will succeed in life। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা খুব সহজে দুইটা রুলস শেষ করতে পারলাম, এবং এগুলো অবশ্যই তোমরা ভিডিওটা বারবার দেখে দেখে মুখস্থ করে ফেলবা। ইট ইজ ইউর মেইন ডিউটি টু কমপ্লিট ইউর লিসন ফর দ্য এক্সাম। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পরের রুলস দুটো দেখি। পরের রুলস দুটো, এই দুটো রুলসের মতো এত সহজ হবে না, এটা আবার একটু কেয়ারফুল হতে হবে। ওকে, চলো আমরা দেখি রুলস নাম্বার 9। রুল নাম্বার 9, কোন সেন্টেন্স যদি because of বা on account of দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্সের যদি because of বা on account of দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা তাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব সেই বিষয়টা আমরা এখন জানব। দেখো, because of দিয়ে সেন্টেন্স গুলো শুরু হয়েছে, এই সেন্টেন্সটা শুরু হয়েছে, এই সেন্টেন্সের মধ্যে because of আছে। দেখো, because of দ্বারা এই প্রথম সেন্টেন্সটা because of দ্বারা শুরু হয়েছে, পরবর্তী সেন্টেন্সটার মধ্যেও because of আছে, তৃতীয় সেন্টেন্সটাও because of দ্বারা শুরু হয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে তুমি যখন কমপ্লেক্স করবা, তখন তুমি অবশ্যই since বা as দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? since বা as দিয়ে শুরু করবা। যেহেতু তাহলে এখন প্রথম এই সেন্টেন্সটা কি হতে পারে? because of having much money he could buy a car। তাহলে এখন দেখো, as তারপর সাবজেক্ট দিব, as he had, having আছে, যেমনটা বলেছিলাম having থাকলে had has had হবে, and had কেন হবে? কারণ এখানে could আছে। had কেন হবে? এখানে could আছে। তার মানে তার উত্তরটা আমরা লিখতে পারি, উত্তরটা প্রথম উপর দিয়ে লিখে দিই। দেখো, প্রথম সেন্টেন্সটার অ্যানসারটা উপর দিয়ে লিখে দিচ্ছি। অ্যানসার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে as আসলো, তারপরে সাবজেক্ট আসলো as he, তারপরে হ্যাভিংটা অ্যাড হয়ে গেল, ভার্ব বসবে, as বসবে, সাবজেক্ট বসবে, হ্যাড বসবে, হ্যাভও বসতে পারে, হ্যাজও বসতে পারে। as he had much money, he could buy a car, he could buy a car। গেল, because of ছিল, শুধু as বসছে। আচ্ছা, এখন দ্বিতীয় সেন্টেন্সটার অ্যানসারটা কমপ্লিট করি। দ্বিতীয় সেন্টেন্সে কি বলছে? he was punished because of his breaking the law। তাহলে punished, এখন punished যেহেতু ভার্বের পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে ব্রেকিংটা পরিবর্তিত হবে। দেখো কিভাবে হয় অ্যানসার, 2 নাম্বারটা, he was punished যথারীতি as he, পসেসিভ ছিল, সাবজেক্টিভ হয়ে গেছে, নমিনেটিভ হয়ে গেছে। ওকে, he was punished as he broke the law। খেয়াল করবে এগুলো। তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারের অ্যানসারটা নিচে লিখে দিয়ে দেখা যাবে ইনশাআল্লাহ। তাহলে because of my illness, তাহলে যথারীতি as my illness, তাহলে মাইটা হয়ে গেছে I, as I could আছে, তাহলে was, illnessটা ill হয়ে গেল, as I was ill, তারপরে I could not do the work। হ্যাঁ, মনে রাখবে এগুলো হচ্ছে অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন, যেহেতু এটা সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলো অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, ঠিক আছে।
তাহলে আমরা এই রুলসটা সার্থকতার সহিত শেষ করতে পারলাম। এখন আরো দুইটা রুলস দিয়ে আশা করছি আজকের ক্লাসটা শেষ করতে পারবো। পরবর্তীতে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, সেগুলো তোমরা আমাকে আমি আমার মেইল নাম্বারটা দিয়ে দিব, তোমরা আমাকে মেইল করে দিবা, আমি আশা করছি দেখে দিব। আর যদি মেইল করতে না পারো তোমরা একটা খাতার মধ্যে উত্তরগুলো লিখে দিবা, যখনই স্কুল খুলবে তখন আমাকে দেখাবা, আমি এগুলো দেখে কারেকশন করে দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, একটা সহজ একটা রুলস হচ্ছে ট্রু ডট ডট ট্রু। কোন সিম্পল সেন্টেন্সে যদি ট্রু ট্রু পাও তোমরা খুব সহজেই এর কমপ্লেক্সটা করতে পারবা। ট্রু যদি থাকে তাহলে অবশ্যই এটা এখানে সো হবে, এখানে দ্যাট হবে, এরপরে অবশ্যই সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে ক্যান বা কুড, তারপরে নট, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর ভার্বের শেষ, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শেষ করতে হবে। তারপরে এখানে একটা উদাহরণ দেখি, দেখলে একটু ক্লিয়ার হয়। তারপরে যেটা বলছি, টু থাকলে সো আর টু থাকলে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে ক্যান বা কুড, নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শেষ করতে হয়। আসলে দুইটা সেন্টেন্স আমরা দেখি, এটা তুমি তোমরা নিজেরাই পারবা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যেমনটা বলেছিলাম, এখন দেখো এখানে আমি এই ট্রু ট্রু এর উপরে তিনটা সেন্টেন্স দিয়েছি, খুব সহজে তোমরা অ্যানসার করতে পারবা। যেমনটা বলেছিলাম, ট্রু এর জায়গায় এখানে সো বসবে, ঠিক আছে, তারপর এই ট্রু এর জায়গায় দ্যাট বসবে। এরপরে তোমাকে বলছি যে সাবজেক্ট দিতে, সাবজেক্টটা কোথায় পাবো? প্রথম অংশে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি নাউন থাকে তার প্রোনাউন হিসেবে আমরা এখানে বসাতে পারবো শি। তাহলে দ্যাটের পরে কি? শি। রানী ইজ সো উইক, তাহলে কি করলো? রানী ইজ সো উইক দ্যাট শি ক্যান নট, বা ক্যান নট হবে, যেহেতু এখানে এই অংশটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এখানে ক্যান নট বসবে, ক্যান নট। তাহলে এর উত্তরটা লিখি, তোমরা একটু লিখে নাও। অ্যানসার কি হচ্ছে? রানী ইজ সো উইক that she cannot work any more. আশা করছি বুঝতে পারছো। যদি এটা পাস্ট টেন্সে থাকতো, যদি এখানে ওয়াজ থাকতো, তাহলে এখানে অবশ্যই তোমাকে কুড ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেহেতু প্রেজেন্টে আছে তুমি ক্যান ব্যবহার করছো। এখন এটা বুঝছি, এখন দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। ওকে, এরপর বি নাম্বারের অ্যানসারটা দেখো। হি ইজ, দেখো সেন্টেন্সটাকে বুঝতে হবে, হি ইজ টু ডিসঅনেস্ট ফর আস টু অনার। তাহলে এখানে দেখো আস আছে, এটা সাবজেক্টিভ ফর্ম দিতে হবে আমাদের। কিভাবে দিব দেখো, হি ইজ সো ডিসঅনেস্ট, অনেস্ট, হি ইজ সো ডিসঅনেস্ট, dishonest that এর পরে এখানে সাবজেক্ট নিব, এই একটা সাবজেক্ট, এটা অবজেক্টিভ ফর্ম আছে, এর সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে he is so dishonest that we, সে যদি ডিসঅনেস্ট হয় তাহলে নিশ্চয়ই আমরা তাকে সম্মান করতে পারি না। he is so dishonest that we cannot honor him, honor এইটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্ট এখানে বসছে, honor him. He is so dishonest that we cannot honor him. খুব ভালো করে সেন্টেন্সটা মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো, he was too busy to attend the function, এখানে এই নাম্বারটার মতই he was, এখানে was আছে, তারপর ওখানে could বসবে। he was so busy that, he was so busy that he could not attend the function, could not attend the, then he could not attend the function. So প্রিয় শিক্ষার্থী, I think you are all clearly understand the rules and example. তো
প্রিয় শিক্ষার্থীরা, আর একটি মাত্র রুলস দিয়ে ক্লাসটা শেষ করব, এর পরবর্তীতে তোমাদের হোমওয়ার্ক দেব। তো রুলসটা দেখি কি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের 11তম এবং সর্বশেষ রুলস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আসো সেন্টেন্সটা দেখি এবং বোঝার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছ an industrious boy will succeed in life। এখানে ইন্ডাস্ট্রিয়াল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। এরকম যদি থাকে তখন তুমি কি করবা, তখন এই নাউনটাকে কি করবা, যখন তুমি কমপ্লেক্স করবা তখন এই নাউনটাকে একটা আর্টিকেল দিয়ে সামনে নিয়ে আসবা, এ বয়। তারপরে কি করবা, একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবা, ব্যক্তিবাচক হলে হু ব্যবহার করবা। এরপর রিলেটিভের পরে একটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করবা। তাহলে কি করলাম, এন বয় হু ইজ, ঠিক আছে। এরপরে ইন্ডাস্ট্রিয়াল শব্দটা লিখে বাদ বাকিটা লিখে ফেলবা, যা বাকি আছে, যত শব্দ বাকি আছে সবগুলো লিখে দিলে অ্যানসার হয়ে গেল। তার মানে কি প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম যে অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। will succeed in life. Okay, a boy who is industrious will succeed in life. তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাস। এই ছিল আজকের প্র্যাকটিস। এরপরে তোমাদের এইচডব্লিউ দিয়ে ক্লাসটা শেষ করা হবে। তোমরা এইচডব্লিউ গুলো খেয়াল করবা। তো এইচডব্লিউ গুলো তোলো। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আশা করছি তোমরা সময় নষ্ট না করে এগুলো তুলে নিবা এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আর অনেক সেন্টেন্স প্র্যাকটিস করবা। তোমাদের যে গ্রামার বইটা আছে সেখানে সিম্পল টু কমপ্লেক্সের বিস্তারিত রুলস লেখা আছে, তোমরা ভিডিও দেখবা, সাথে ওগুলো পড়ে নিবা। আমি A to Z একটি সিম্পল টু কমপ্লেক্সের ক্লাস করার চেষ্টা করেছি, তো তুলে নাও। Going there, I found him absent. The child is too little to speak. He hoped to win the prize. I know the reason of his silence. In spite of his poverty, he is happy. এখানে 5টা রুলসের 5টা কাজ দিয়েছি, তোমরা আরো প্র্যাকটিস করবা তোমাদের গ্রামার বই থেকে। আশা করছি সময় নষ্ট করবা না, তোমরা সব সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকবা, কারণ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে স্কুল খুললেই কিন্তু পরীক্ষা ভালো করতে হবে। বাসায় যথেষ্ট সময় পাচ্ছ, অবহেলা নষ্ট না করে মোটামুটি পড়াশোনা করবা, জ্ঞান বিজ্ঞানের অনেক বই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।